পাগলা আছো নাকি? পাগলা আছো? হ্যাঁ হ্যাঁ। তা তোমাদের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়, জানো তো? গাড়ি চালাতে বারণ হয়েছে কিছু না। লাইসেন্স আছে তোমার? পুরো গেছে। গাড়ির অবস্থা খুবই খারাপ। কি হচ্ছে দা, তুই ধর, আমি দেখছি। দেখো ভাই, সিংটা দেখ। হ্যালো রাইডার্স, আজকে যাচ্ছি আমরা একটা ওয়ান ডে রাইডে। আমি রনিত ভাই এবং আমার একটা স্টুডেন্ট সঞ্চল। তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর। তো মায়াপুর আমাদের বাড়ি থেকে অলমোস্ট 128 কিলোমিটার। তো এই 128 কিলোমিটার রাস্তা যেতে কিভাবে আমরা যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং রাস্তার কন্ডিশন কী আছে, সমস্ত কিছু আজকের এই ব্লগে থাকবে। চলো দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবে। চলো স্টার্ট করে দিলাম আজকের জার্নি। প্রথমে যাব সঞ্চলের বাড়ি, সঞ্চলকে পিক করব। তো আমি গ্লাভসটা পরিনি, দেখতেই পাচ্ছ গ্লাভসটা পরিনি এই কারণের জন্য, যেহেতু কোনো রাইডিং গিয়ার্স আজকে পরিনি। কেউ ভুল ভেবো না, রাইডিং গিয়ার্সটা পরিনি বলেই আজকে আমি গ্লাভসটাও পরিনি। আর সবথেকে বড় কথা, আমি ভুলে গেছিলাম, মানে পুরো রেডি হয়ে বাইরে নিচে নেমে গেছি, আমি গ্লাভসটা বের করে রেখেছিলাম। বাট যখন পুরো বাইরে বেরিয়েছি তারপরে আমার মনে পড়লো যে আমি গ্লাভসটা নিয়ে নিই। দেন আবার ওপরে যাও, গিয়ে আবার পরো, তো সেই কারণের জন্য গ্লাভসটা আর নেওয়া হয়নি। তো এখন যাচ্ছি আমি রানার বাড়িতে, রানাকে নেব, নিয়ে গাড়িতে ফুয়েল আপ করবো। দেন ওখানে ফুয়েল আপ করে রনিত আমাদের জন্য সাই বাবার ওখানে দাঁড়াবে, ওখান থেকে মিট করে একসাথে বেরিয়ে যাব। এই রানার বাড়ি গলিতে ঢুকে গেছি, দেখি রানা কি করে। তো আমরা চলে এলাম পাটডানগুড়ির কাছাকাছি। পাটডানগুড়ি থেকে আমরা বাইকে ফুয়েল আপ করবো, দেন ওখান থেকে সোজা বেরিয়ে যাব সাই বাবা ধাবার ওখানে। সাই বাবা ধাবার ওখানে আমাদের রনিত ভাই ওয়েট করছে, তো রনিতকে ওখানে মিট করব। দেন ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব মগরা ফ্লাইওভার। মগরা ফ্লাইওভার দিয়ে দুটো রাস্তা আছে যাওয়ার, একটা চলে যাচ্ছে কাটোয়ার দিকে, বাদিকের রাস্তাটা যেটা যাচ্ছে সেটা কাটোয়ার দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে যে রাস্তাটা আছে সেটা চলে যাচ্ছে কল্যাণীর রাস্তাটা ধরে আমরা সোজা গিয়ে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস ধরে আমরা চলে যাব কৃষ্ণনগর থেকে আমরা মায়াপুর ঢুকবো। ফেরার সময় আমরা মায়াপুর থেকে নবদ্বীপ ঘুরবো। তো নবদ্বীপে যখন আসবো ওখান থেকে আমরা কাটোয়ার রাস্তাটা ধরে আবার মগরা ফ্লাইওভার ধরবো, ধরে আমরা বাড়ি চলে এলাম। পাটডানকুনি, এই কাকা আর একটু হলেই তো ধাক্কাটা লাগিয়ে দিতে। পাটডানকুনি চলে এলাম, এখান থেকে সামনেই পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করবো, ফুল ট্যাঙ্ক করে নেবো, দেন আমরা বেরোবো। আমরা মোটামুটি সাই বাবা ধাবার কাছাকাছি এসে গেছি, মনে হচ্ছে রনিত এসে গেছে, এসে হয়তো আমাদের জন্য ওয়েট করছে। দেখি গিয়ে, অনেকটা বেলাও হয়ে গেছে, আমরা একটু দেরি করেই বেরিয়েছি। ওয়েদার মোটামুটি আছে, রোদ আছে। রনিত ভাই এখনও এসে পৌঁছায়নি, আমরাই আগে চলে আসলাম, ওকে হয়তো ফোন করতে হবে আমাদের। রনিত ভাই এসে গেছে, কই ভাই সামনে আয়। ভাই এসে গেছে। ভাই আমি না গ্লাভসটা পরতে ভুলে গেছি ভাই, জানিস তো, পুরো রেডি হয়ে পুরো রেডি হয়ে নিচে নেমেছি, ঠিক আছে, রাস্তা অনেকটা চলে গেছি, মনে পড়ছে গ্লাভস নিয়ে নিই, আবার যাবো ভাই। আমি বললাম যে ভাই ভুল হয়ে গেল, আমি ওকে এটা বলতে আসছিলাম যে কি প্রত্যেকটা রাইডে কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যায় আমার। ঘড়ি পড়েছি, গ্লাভসটাই পরতে ভুলে গেছি। হ্যাঁ সানগ্লাস আছে ব্যাগে।
রনিতের সাথে মিট করে রনিতকে একসাথে নিয়ে আমরা সাই বাবা ধাবা থেকে বেরিয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে 10:49, মানে বুঝতেই পারছো আমরা কখন মায়াপুর পৌঁছাবো আমরা নিজেরাও জানি না। মাঝখানে ব্রেকফাস্ট করবো ঠিক করেছি, ওখানে ভোগ খাবো ঠিক করেছি, দেখা যাক ভোগের কুপন আমরা পাই কি না। চলো, রনিত ভাই এবার সামনে যাচ্ছে, এবার রনিত ভাইকে আমি ফলো করে এগোই। এখান থেকে সোজা এই রাস্তাটা ধরে আমরা সোজা যাবো একদম পুরো মগরা ফ্লাইওভার ক্রস করবো, ক্রস করে দেন আমরা কল্যাণী হয়ে কৃষ্ণনগর, ঠিক না, ওখান থেকে আমাদের মায়াপুর। রনিত ভাই সামনে যাক, রনিত ভাইকে ফলো করে আমি এগোতে থাকি। চলো, আর গাড়ির সাথে দেখি আমি পারি কি না হিমালয়ান। দিল্লি রোডের এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে, মানে যখন এই জায়গাটা আসি, এই জায়গাটা পুরো একদম বাকি দিল্লি রোডের বাকি জায়গার থেকে এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। দুদিকে গাছপালা রয়েছে, মাঝখান থেকে সোজা রাস্তা, এত সুন্দর লাগে এই জায়গাটা। আমি এখানে মাঝে ফটোশ্যুটও করেছিলাম, সত্যি খুব সুন্দর লাগে এই জায়গাটা। দুদিকে পুরো গাছ থাকে এবং মাঝখানে সুন্দর একটা কালো রাস্তা, এবং সত্যি ভালো লাগে। যেই গাড়ি 4 চাকাটার সাথে একটা রেস চলছিল, সে আবার হাত দেখালো, আমি একটু হাত দেখিয়ে দিলাম। পাগলা আছো নাকি? পাগলা আছো? হ্যাঁ হ্যাঁ, মাথায় বুদ্ধি নেই নাকি? আরে আমরা যাচ্ছিলাম সোজা, রনিত ভাই সোজা, হঠাৎ করে লরিটা বাদিকে টান নিয়ে চলে গেছে। তা তোমাদের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়, জানো তো? গাড়ি চালাতে বারণ হয়েছে কিছু না। লাইসেন্স আছে তোমার? আমি তো ওকে আমি দেখি, আমি যার সাথে কী হলো ভাই, আমি রনিত ভাই গাড়ি থামাতে পারবে তো? যে স্পিডে গাড়ি আছে, কোনো করেনি মাল, তুই যে থামিয়ে নিয়েছিস কপাল ভালো, হুট করে ঢুকে গেছে মালটা। হ্যাঁ, 80-90 তো ছিলই। বাংলা বোঝে না তো মালটা। এই জায়গাটায় এত ভিড়, আমি কোনো দিনও এই জায়গাটা দেখলাম না যে একটু কম গাড়ি আছে বা কম লোকজন আছে। তাও ধুলোটা নেই, জল দিয়ে দিয়েছে বলে, তাই নাহলে এই রাস্তাটায় যা ধুলো হয়, প্রচণ্ড ধুলো হয়। এখানে গঙ্গার ওপর থেকে সেই ব্রিজটা হচ্ছে, এখনও কাজ চলছে। এটা হয়ে গেলে হয়তো এই যে প্রেশারটা আছে এই রাস্তার, এই প্রেশারটা থাকবে না, এই ব্রিজটার প্রেশারটা থাকবে না, পুরোটাই শিফট হয়ে যাবে ওইটাতে। আর সবথেকে ভালো হবে যে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হয়ে যাবে। কত সুন্দর লাগছে, বাট সামনে আবার মেঘ করে এসছে, ভয় লাগছে বৃষ্টি না হয়। আমরা রাইডে বেরোলেই বৃষ্টি হয়, লাস্ট রাইডে গিয়ে যা ভুগেছি বৃষ্টিতে, মানে কি বলবো। তার মধ্যে আজকে আবার আমরা কোনো রেন গিয়ার্স নিয়ে আসিনি, শুধু ছাতা নিয়ে এসেছি দুজনেই। এদিকে এই রাস্তাটা খুবই খারাপ রাস্তা, ঠিক আছে? এই জায়গাটা গেলে মনে হয় না অফ রোড তুমি করছো এরকম মনে হবে, অফ রোডের থেকে ভালো। খুব বাজে রাস্তা, খুব। তাও তো এখন ঠিক আছে, জল নেই বলে। একটুখানি বৃষ্টি হলে জল থাকলে তুমি বুঝতেই পারবে না যে কোথায় গর্ত আছে আর কোথায় সমান রাস্তা আছে। এই যে সামনে যেমন জল আছে, রাস্তাটা দেখা যাবে শুধু, ভয়ঙ্কর রাস্তা। এই জায়গাটা তুমি যদি চালাতে পারো, তুমি ধরে নাও মোটামুটি লাদাখে গাড়ি ইজিলি চালাতে পারবে। ও দারুণ, দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, দেখো ভালো করে জায়গাটা। ও অসাধারণ জায়গা, অসাধারণ রাস্তা।
এখানে প্রশাসনও চোখে দেখে না, এখানে কেউ দেখেও না যে এই রাস্তাটা কী হয়ে আছে। মানুষের যদি শরীর খারাপ হয় হসপিটাল নিয়ে যেতে যেতে সে মরে যাবে। ওইদিকে কাজ চলছে। বাবা, সে কবে দেখেছি রাস্তাটা এরকম অবস্থা। এখনও গয়েশপুর মিউনিসিপ্যালিটি এদিকটাতে, হ্যাঁ রাস্তাটা করেছে এদিকটায়, নাহলে এই পুরো রাস্তাটাই খারাপ ছিল। গয়েশপুরের রাস্তাটা দিয়ে বাদিকে ঢুকে সোজা এসে আমাদের এই ডান দিকের কল্যাণীর যে রাস্তাটা আছে, কল্যাণীর ভেতরের রাস্তাটা, এই রাস্তাটা ধরতে হবে। ধরে সোজা আমরা যাবো একদম টুয়ার্ডস কল্যাণীর দিকে। এইখানে রাস্তাটা দেখো অবস্থা, খুব সুন্দর একটা ওয়াটারফল হয়ে আছে এখানটায়। বাহ, এখানে দারুণ তো রাস্তাটা, জায়গায় জায়গায়। ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে আমরা এদিকের একটা মেন রোড ধরে নিলাম। এই রোডটা কল্যাণী এইমস যে আছে, সেই কল্যাণী এইমসের রোড এটা। সামনে সোজা কল্যাণী এইমসটা এই রোডেই পড়বে, সামনে সোজা। এই যে বাদিকটাতে তৈরি হয়েছে, আমরা এখন কল্যাণী এইমসের ওখানে আছি। বাদিকটাতে কল্যাণী এইমস তৈরি হয়েছে। তো এখন এখানকার এই জায়গাটায় প্রচুর মানুষজনের আসা যাওয়া হয়ে গেছে, কারণ এটা এই হসপিটালটা তৈরি হওয়ার পরে প্রচুর মানুষের ভিড়। এখানে মানুষের একটা মানে আশেপাশে মানুষের বেশ উন্নতি হয়েছে, কারণ নতুন ব্যবসা শুরু করতে পেরেছে এই জায়গাটা। আমরা এইমসটা ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। হাইওয়েটা আমরা এখন ধরবো এদিকে। বাদিকটা কৃষ্ণনগর, ডান দিকটাতে চলে যাচ্ছে এই যে এই রুটের ওপরে যে রাস্তাটা আছে, ব্রিজ ওপরে, এই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে বারাসাত এবং কলকাতা। আমরা বাদিকের রাস্তাটা ধরলাম। বাদিকে হচ্ছে কৃষ্ণনগর, সোজা কৃষ্ণনগর চলে যাচ্ছে বাদিকের রাস্তাটা। তো আমরা বাদিক থেকে আমরা সোজা এই বাদিক ধরে সোজা আমরা যাবো একদম কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগর মোড়টাকে ক্রস করে NH-34টা ধরে ওই রাস্তার উপরেই আমরা একটু এগিয়ে গিয়ে বাদিকে ঢুকে যাবো। এটা মায়াপুরের রাস্তা ঢুকছে ওই দিকটায়। তো এখন আমরা হাইওয়েটা ধরে নিলাম। সামনেই একটা টোল আছে। এই টোলটা আমি সামনের বোর্ডে দেখলাম, মেবি লেখা আছে বালিন্দি, জায়গাটার নাম হয়তো বালিন্দি। আমরা হয়তো একটু পরে দাঁড়াবো, দাঁড়িয়ে কোনো একটা দোকানে ঢুকবো টিফিন করার জন্য, সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা তিনজনে কেউ খাইনি, না খেয়ে বেরিয়ে গেছি। আমরা ঠিক করেছিলাম যে 9টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু বেরোতে বেরোতে আমাদের 10:30 বেজে গেছে। তো এখানে আমরা একটুখানি টিফিন করবো। এখন খিদে পেয়েছে খুব জোর। মেবি সরাইখানা বলে একটা ধাবা আছে, ওইখানে হয়তো টিফিন করতে পারি। যদি ওখানে টিফিন পাওয়া যায় তো খুব ভালো, আর না হলে অন্য কোনো দোকান দেখবো আমরা, অন্য কোনো ধাবা হোক বা যে কোনো খাবার দোকান হোক আমরা দেখবো। সরাইখানাটা সামনেই রয়েছে। সরাইখানাতে আমরা মাঝে মাঝে আসি। এখানে আমাদের এক বন্ধু আছে, মানে দাদা, বন্ধু, ভাই, সব কিছু, মনিরুলদা আছে। তো মনিরুলদার বাড়ি এখানেই। আমরা বেশ কয়েকবার এখানে এসেছি মনিরুলদার সাথে। এই সরাইখানাতে চিকেন পকোড়া এবং কি বলে চা, অসাধারণ, দারুণ কম্বিনেশান, হেভি লাগে। দেখি সকালবেলা কি টিফিন পাওয়া যায়। একটা আশা নিয়ে এসেছি যে সরাইখানাতে ভালো টিফিন পাবো, সেইখানে তো সরাইখানাতেই দাঁড়ানো আমাদের। তবে দেখি গিয়ে কি টিফিন পাই। এসে গেছি সরাইখানাতে। এটা হলো সরাইখানাতে এদের এটা হচ্ছে পুরনো ব্রাঞ্চ। এদের একটা সামনে আর একটা ব্রাঞ্চ আছে, ওটা নতুন করেছে, মানে এটা একটা এটা আগের সব থেকে পুরনো এটা। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি সরাইখানাতে।
যেটা টোটালি কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর পড়ছে। তো আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়েছে, তো আমাদের দুটো গাড়ি যাচ্ছে এবং আমাদের হিরো অলরেডি খেতে বসে পড়েছে। এই দেখো হিরো খেতে বসে পড়েছে এবং আমরা অর্ডার দিয়ে দিয়েছি রুটি আর চানা মশলা। তো একটাই প্লেট অর্ডার দিয়েছি যেহেতু আমরা সার্ভ করি একটু। হ্যাঁ শিওর, ঠিক আছে, ওকে ওকে। চলো আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এলাম সরাইখানাতে। আমরা কী কী নিয়েছি সেটা রনিত বলে দিল। ক্যামেরার উল্টো দিকে আছে আমাদের রনি ভাই, আর আজকে আমাদের সাথে রাইডে এসছে। অনেক দিন ধরে ওকে বলেছি নিয়ে আসবো, আজকে চলে এসছে আমাদের ভাই সঞ্জল, যে আমার ভিডিওগুলো এডিট করে এত এফার্টলেসলিভাবে, যখন বলি যে সময় বলি করে দেয়। ঠিক আছে, তো আজকে ওকে নিয়ে এসেছি। আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো মায়াপুরের উদ্দেশ্যে। চলো বাকি ব্লগটা তোমরা রাস্তায় দেখবে। রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ রাস্তা। এই রাস্তা থেকে কিন্তু আমরা শিলিগুড়ি যাই। পেছনে আমরা কৃষ্ণনগরকে ফেলে আমরা সোজা এগিয়ে এসেছি। এই রাস্তাটা বেশ কিছুটা গেলেই বাদিকে যে টানটা নেবে সেটা দিয়েই মায়াপুর আমরা যাব। তো ওইটাই মায়াপুরের রাস্তা। ডান দিকে কত সুন্দর, ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে, ওখানে কত সুন্দর একটা পুরো লেকের মতো লাগছে। জানি না এটা কি নদী বা লেক বা কিছু একটা হবে। এখানে একটা সুন্দর মন্দির আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমাদের ডেস্টিনেশন এখন মায়াপুর। বিশ্বের যত মন্দির আছে তার মধ্যে বৃহত্তম মন্দিরের মধ্যে একটা মন্দির হচ্ছে মায়াপুর। সেটা আমাদের সত্যিকারের, আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব। আচ্ছা চলো, যেই মোড়টার কথা আমরা বলছিলাম, এই রোডটা ধরে কৃষ্ণনগরকে ফেলে মায়াপুরটা এই রাস্তা থেকে বাঁদিকে টান নিলে মায়াপুর। এখান থেকে আমরা বাঁদিকে টান নেব। বাঁদিকে বেশ কিছু কিলোমিটার গেলেই কিন্তু আমাদের মন্দিরটা। এই রাস্তাতে কিন্তু আর ছাড়া যাবে না, এবার এই রাস্তা পুরো সোজা। হঠাৎ করেই আমার গাড়ির চাকা লিক হয়ে গেছে। রনিত ভাই কোথায় এগিয়ে গেছে জানি না। এই যে গাড়ি, এই গাড়িতে সারা লিক হয়ে গেলে যা বিপদ শুধু আমিই জানি। ধর ভাই গাড়ি চাকা, এবার ধর, এটা ধর, এবার ধর, এই যে এইদিকে ধর, ধর, পুরো গেছে। লিক হয়নি ভাই। কোথায় গ্যারেজ? সামনে অনেক দূর। টোটোটা কি যে হবে কে জানে, কি অবস্থা। তো গাইজ তোমরা দেখতেই পারছো কত বড় একটা পেরেক ঢুকেছে। আমাদের পরীক্ষাদের অবস্থা খুবই খারাপ। সেখান থেকে দাঁড়িয়ে এখন যেটা শুনছি আপাতত যে টিউবটা টোটালটাই চেঞ্জ করতে হবে, এই টিউবে যাওয়া যাবে না। তো আমরা এখন একটু এগিয়ে যাব। বুঝতেই পারছো কি খারাপ অবস্থা। জানি না কেন আমরা বাইরে বেড়ালেই, ট্যুরে বেড়ালেই এই অবস্থাগুলো কেন হয়। পরীক্ষার কিছু বক্তব্য রাখো। ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয়, তোমরা সাথে থেকো, চলো। তো গাইজ মায়াপুর যাওয়ার রাস্তা রয়েছে এটা, এবং আমরা এখানে সবশেষে একটা গ্যারেজ পেয়ে গেছি, জয়গুরু গ্যারেজ, যেখানে পরীক্ষিতের গাড়ির পিছন জায়গাটা খোলা হয়েছে। তোমরা জানোই ওর গাড়িটা টিউব টায়ার, তো সেটা খুলে এখানে লিক সারানো হচ্ছে। তো এখানে পরীক্ষিতের কী অভিজ্ঞতা বা কিছু সেটা তোমরা ওর মুখেই শুনে নাও। পরীক্ষিত কী অভিজ্ঞতা? ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই টায়ারটা শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আমি এটাকে টিউবলেস করিয়ে নেবো। ঠিক আছে, তো এবার চেঞ্জ করলাম না, লাদাখ যাওয়ার আগে চেঞ্জ করবো ভাবছিলাম, বাট লাদাখ তো ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, তাই আর টায়ারটা চেঞ্জ করা হলো না। দোকানে বললো যে টায়ার সহ টিউবলেস হতে গেলে টায়ার সহ চেঞ্জ করতে হবে। এখন এত পয়সা নেই যে ভালো টায়ারটাকে চেঞ্জ করে ফেলবো, তাই নতুন টায়ার যখন লাগাবো তখনই একবার টিউবলেস করে নেবো। আপাতত যে প্রবলেমটা করেছি সেটা সলভ করে নিই, তারপর দেখা যাক। প্রবলেমটা দেখো ভাই কী অবস্থা। আমার মনে নেই টিউবে চলবে না, আমাকে টিউব নতুন লাগাতে হবে, কিচ্ছু করার নেই। মানুষের কপাল কতটা খারাপ হয় সেটা এখানেই বোঝা যাচ্ছে।
দেখতে পাচ্ছ এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে এটা ছোট্ট একটা রাইড মাত্র এবং তার সাথে সাথে আর একটা ব্রেক ঢুকেছে, তোমাদের দেখিয়েছিলাম ব্রেকের জায়গাটা বোধহয় এই জায়গাটা করে এই জায়গাটা রয়েছে, এই দেখো এখানে ব্রেক ঢুকে এফোর ওপর হয়ে গেছিলো, তার সাথে আবার গোড়া থেকে গেছে। তো বুঝতেই পারছো একের পর এক বিপদ। জানি না আজকে মায়াপুর 128 কিলোমিটার রাইড, এর আগে আমরা এই জাস্ট কিছুদিন আগে একটা দারিংবাড়ি 700 কিলোমিটার প্লাস টোটাল মিলিয়ে 2000 কিলোমিটার রাইড করে এলাম, কোনো প্রবলেম হলো না, একবার লিক হলো না। এখানে 128 কিলোমিটার রাইড করতেছে এই অবস্থা, কী বলবো আর। তো বুঝতেই পারছো এই অবস্থা। তো এবার দেখা যাক এদের কাছে টিউব আছে কিনা, সেটা একটা ব্যাপার কাজ করে যাচ্ছে। তো সাথে দেখো কতদূর কী হয়। তো জয়গুরু গ্যারেজ, এই গ্যারেজে ফাইনালি বাইকটা সারালাম, রনিত ভাই গাড়িতে উঠছে, আমরা এখন এই গ্যারেজ থেকে বেরোবো। মায়াপুর এখান থেকে আর একটুখানি বাকি আছে। এখানে এখন মায়াপুরে প্রচুর হোটেল লজ এগুলো সব তৈরি হয়ে গেছে, আগে এত ছিল না, এখন প্রচুর তৈরি হচ্ছে। কারণ এখন এত মানুষজন আসছে, কারণ এই মন্দিরটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে অলমোস্ট হয়ে এসছে। তো বহু মানুষের বা বহু ভক্তবৃন্দের এখানে ভিড় জমে, বিশেষ করে 1 জানুয়ারি এবং দোলের সময় এই রাস্তাগুলোতে প্রচুর ভিড়। আমি একবার এসেছিলাম 1 জানুয়ারিতে, তো এত ভিড় মানে বলার মতো নয়, সত্যি খুব, তখন জায়গা পাওয়া খুব মুশকিল। এবং এই হোটেলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তখন ভাড়া নেয়। তো আমরা মোটামুটি চলে এসেছি, মায়াপুরে চলে এসেছি প্রায়। এখানে অনেকগুলো জায়গা আরও দেখানোর ছিল, বাট আমার যে গাড়ির পরিস্থিতি হলো তার জন্য আমি সমস্ত কিছু দেখাতে পারছি না বা দেখাতে পারলাম না, কারণ আমরা নবদ্বীপটাও ঘুরবো, এরপরে নাহলে অন্ধকার হয়ে যাবে, নবদ্বীপে কিছু দেখতে পারবো না। ভিউ দেখো জাস্ট, যার জন্য এত কষ্ট করে গাড়ি এত পরিশ্রম করে গাড়ি খারাপ হয়ে গেল, তারপর সমস্ত কিছু হয়ে গেল, তারপরে আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন মায়াপুরের মন্দির, পৃথিবীর অন্যতম বৃহত্তম মন্দিরের মধ্যে একটা। সত্যি দারুণ লাগছে, অসাধারণ। জানি না পুরো এখনও কমপ্লিট হয়েছে কিনা বা চালু হয়েছে কিনা, দেখি যতটা পারি সম্ভব আমরা ঘুরবো। আমাদের ইচ্ছা ছিল ভোগ খাওয়ার, কিন্তু যেভাবে আমাদের প্রবলেম হলো, যার জন্য আমরা সময় মতো এসে পৌঁছাতে পারলাম না। দেখা যাক কতটা কী করতে পারি। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে, এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা, অসাধারণ। তোমরা যদি বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো, তাহলে তোমাদের এই 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে গাড়ি তুমি পার্ক করার জায়গা আছে। তুমি এখানে এই যে সামনেই বাইক পার্কিং, এখান থেকে নিয়ে গিয়ে তুমি পার্ক করে রাখতে পারো নিজের মতো করে, নিজের দায়িত্বে। মেবি পার্কিং চার্জেস আছে এখানে, দেখি ক টাকা নেয় পার্কিং চার্জেস। ফাইনালি আমরা মায়াপুরের মন্দিরের ভেতর এন্ট্রি করলাম। আমরা 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলাম, কারণ আমরা বাইক নিয়ে এসেছি। তো এখানে একটা কথা বলে রাখি, যদি তোমরা বাইক বা কার যে কোনো ভেহিকেলস নিয়ে যদি তোমরা এখানে আসো, তাহলে অবশ্যই তোমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবে, কারণ পার্কিংটা কিন্তু 4 নম্বর গেটেই আছে। ঢুকে ডান দিকেই তোমার বাইকের জন্য পার্কিং রয়েছে। আমরা বাইকটা পার্ক করলাম এখানে রেখে, আমরা একটু যাব সামনে বিভিন্ন ভেতর দিকে যে জায়গাগুলো আছে ঘুরবো। মোটামুটি 4টে বেজে গেছে এখন। তো এখান থেকে জায়গাগুলো মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঘোরাঘুরি করে তারপর দিন আমরা নবদ্বীপ যাবো, তাই কি না ভাই বল? তাই তো। তার মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের এখানে শুধু 2 চাকা নয় 4 চাকারও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 4 চাকাটা এখান থেকে বেরিয়ে গিয়ে একটু সামনে এগিয়ে যেতে হবে, সেখানে গিয়ে পার্কিং রয়েছে 4 হুইলারে। চলো তাহলে তোমাদের টোটাল মায়াপুরটা এক্সপ্লোর করে দেখো, চলো। আচ্ছা, এদিকটাতে এটা রয়েছে গীতা ভবন। তো এখানে মোটামুটি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। তোমরা আসলে এখানে খাওয়া দাওয়া তো অবশ্যই করতে পারো, এবং থাকারও তোমাদের জন্য ব্যবস্থা রয়েছে। তো তোমরা দেখতেই পারছো আমরা এখন ভেতরটা এক্সপ্লোর করছি। ওদিকে দেখাতে বলবো আমার ভাইকে, ওদিকে রয়েছে গোশালার স্টল। এখান থেকে গোশালার যাবতীয় জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। তার যদি অপোজিট সাইডে দেখি, সেখানে আমরা দেখাতে পারবো যে গৌরাঙ্গ সুপার মার্ট রয়েছে। এখানে যতদূর সম্ভব ইসকন মায়াপুরের যে যাবতীয় জিনিসপত্র রয়েছে বা কিছু বইপত্র বা আদার্স কোনো খাবারের জিনিস, সেগুলো হয়তো পাওয়া যেতে পারে। তো তোমরা এখানে একবার ভিজিট করে যেতেই পারো, অসুবিধা কিছু নেই। তো সাথে থাকো, আমরা আরও এগোবো। আমাদের আপাতত ইচ্ছা রয়েছে আমরা গোশালার দিকে যাব, দেখা যাক
কতদূর কী হয়, চলো সাথে থেকো। চার নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করার পরে সোজা এসে ডান দিক দিয়ে ঘুরে গেলাম। ডান দিক দিয়ে সোজা এসে আবার ডান দিকে দেখাচ্ছে গোশালা। তো আমরা এখন গোশালাতে যাব। আমরা চলে এলাম গোশালায়। গোশালার ভেতরে আমরা এন্ট্রি করছি। এখানেও একটা সামনের দিকে বাঁদিকে মার্কেট আছে, আর এই দিকটাতেও মেবি হয়তো ঘি টি এই সমস্ত জিনিস পাওয়া যায়। এই দিকটাতেও তাই একই রকম। তো এখানে উপর দিকে আচ্ছা, এদিকে দই ক্ষীর মানে দই ক্ষীর লস্যি ঘি এই সমস্ত জিনিস পাওয়া যায়। এই দিকটাতেও তাই আছে। এই দিকটা আমরা উপরে উঠবো দেখার জন্য। চলো, যেটার জন্য আমরা এত দূর থেকে আসলাম ইস্কন মায়াপুর মন্দিরে ভেতরে গোশালাটাই মেন দেখার একটা বিষয় ছিল। যে গোশালাটা আমি এতবার মায়াপুরে এসেছি, বাট কোনোবারই গোশালাটা আমার দেখা হয়নি। তো গোশালাটা দেখার জন্য আমার খুব ইচ্ছা ছিল, তাই চলে এলাম গোশালাতে। গোশালাটা ভেতরে ঢুকে গেলাম, দেখি এখানে সত্যিকারের ভালো লাগছে দেখে। আর একটা কথা বলে রাখি যে ইস্কন মন্দির কিন্তু পুরো পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তর মন্দিরগুলোর মধ্যে একটা। এটা আমাদের সত্যিকারের আমাদের গর্ব, বাঙালিদের গর্ব, যেটা আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। সত্যিকারের এত সুন্দর জায়গার এত বড় গোশালা হয়তো আমাদের ভারতবর্ষে হয়তো কোথাও নেই। কোনো মন্দিরে এরকম গোশালা হয়তো তোমরা দেখতে পাবে না। সেই কারণের জন্যই আমি এতবার এসেছি মন্দিরে, কোনোদিনও গোশালাটা দেখতে পাইনি। তো এবার প্রথমবার আমি গোশালাটা দেখছি। আমার কাছে তো সত্যি নতুন লাগছে এবং সত্যিই খুব ভালো লাগছে, অসাধারণ। গোশালায় আসলে তোমরা একটা জিনিস যেটা সবচেয়ে দেখতে পারবে, দেখো এই গরুটার শিং দেখো কত বড়। এগুলো হয়তো তোমরা সচরাচর এখানে ওখানে কোথাও দেখতে পাবে না। এগুলো তোমরা শুধু গোশালাতেই আসলেই দেখতে পাবে। তো সেই কারণের জন্যই আমরা আসলাম। শিংটা দেখো একবার শুধু, হরিদা শিংটা দেখা, শিংটা দেখো, বাপরে বাপ দারুণ লাগছে শিংটা। এই শিংটা দেখেছিস একবার ভাই, শিংটা দেখ, ঘুরতে হয় না তো, ভালো। চলো, এটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর আমরা ঢুকেছি অ্যাকচুয়ালি 4 নম্বর গেট দিয়ে। কারণ 4 নম্বর গেট দিয়ে ঢুকতেছে, কারণ আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আমাদের পার্কিংয়ের জন্য 4 নম্বর গেটে পার্কিং করতে হয়েছে। তো মেন গেট দিয়ে ঢুকে এইদিকে সবাই মেন গেট দিয়ে ঢুকে, আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে মেন গেট দিয়ে বেরোচ্ছি। তো এইখানে এই যে স্টলগুলো আছে, এগুলো সব হচ্ছে মহাপ্রসাদের কুপন কাটার জন্য যে স্টল। এখানে গদা ভবন থেকে শুরু করে বাকি সমস্ত জায়গার যে মহাপ্রসাদ আছে তার মেনু দেওয়া আছে, এবং তার জন্য যে কত টাকা মূল্য দিতে হবে সেটাও লেখা আছে। তো এখান থেকে তোমরা আসলে এখান থেকে তোমরা কুপনগুলো সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করে তোমরা তোমাদের যে গদা ভবন যেখানে আছে সেখানে গিয়ে তোমাদের মহাপ্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে। তাহলে এখন আমরা এখান থেকে মেন গেট থেকে বেরোবো, বেরিয়ে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে, কারণ আমরা অনেক দেরি করে এসেছি, যার জন্য আমরা এখানে ভোগ তো খেতে পারলামই না। কারণ তোমরা দেখতেই পেলে আমাদের রাস্তায় কী অঘটন ঘটলো, গাড়ি পাঞ্চার হয়ে গেল, খারাপ হয়ে গেল, কত কিছু হয়ে গেল। তো যে কারণের জন্য অনেক লেট হয়ে গেলো এবং বাড়ি থেকে বেরিয়েছি অনেক লেটে। তো খাবার এখানে মহাপ্রসাদ পেলাম না। চলো বাইরে এসে আমরা বাইরে গিয়ে কিছু খাবো, দেন এখান থেকে বাইক নিয়ে বেরিয়ে আমরা চলে যাবো নবদ্বীপে 2-1 জায়গায় ঘুরবো, এবং মেন ওখানে যে লাল দই খাবো, দেন বাড়ি যাবো। গুড ইভিনিং গাইজ। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি সন্ধ্যে হয়ে গেছে এবং আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন করতে। তো টিফিন করতে চলে এসেছি লক্ষ্মীনারায়ণ হোটেলে। তো দেখতেই পাচ্ছ এখানে চাউ, এগ রোল টাইপ অনেক কিছুই রয়েছে। তো আমরা চাউই অর্ডার করেছি। তো আমাদের হিরো অলরেডি বসে আছে এখানে ভাই স্টার্ট করে দিয়েছে টুকটুক করে। তো আমাদের হিরো স্টার্ট করছে। এখানে 2 প্লেট চাউমিন চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, মোটামুটি এখান থেকে মায়াপুরের মন্দিরটা ঘুরে বেরোতে আমাদের একটু সন্ধে হয়ে গেল, সন্ধে হবে করছে আর কি। তো খুব জোর খিদে পেয়েছিলো, সেই আমরা কখন খেয়েছি দেখালাম ব্রেকফাস্ট। তারপরে দুপুরে তো লাঞ্চ স্কিপ করে গেল। স্কিপ করার কারণটা তো তোমরা দেখলে ভালো করে গাড়ির কী পরিস্থিতি হয়েছে। তো এখানটা ভেতরটা ঘুরে এখানে একটা দোকানে আমরা এগ চাও অর্ডার করলাম। তো এগ চাও খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে বলছি। এক সেকেন্ড।
ভালোই হয়েছে, কারণ হচ্ছে খিদে পেয়েছে তো, এখন সবই ভালো লাগবে। খাই দাই, তারপর নবদ্বীপ যাবো, দেখা যাক। এরপর গঙ্গাঘাট পার হবো, ঠিক আছে। তো হ্যালো গাইস, আমরা ওই রাস্তা দিয়ে চলে এসেছি গঙ্গার পাড়ে। এখানে রয়েছে ঘাট, তো এখান থেকে টিকিট কেটে আমরা বাইক নিয়ে সোজা চলে যাবো ওদিকে।